6 মাস আগেই এখনই কি বলা সম্ভব যে কিছুই করবে না বিএনপি? কিছুই যদি না করতো তাহলে তো এই যেহেতু বিরোধী দল মানছে না, তাহলে সংবিধান সংশোধন কমিটি নাও করতে পারত। বিএনপি ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে, জামাতের আমির বলছেন। খুবই কঠিন বাক্য। গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এই কথা বলছেন। প্রতিটা কথাটা অত্যন্ত খুব কড়া আওয়াজ। সাধারণত একেবারে যখন নাকি কি বলবো, পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় কোনো দল বা রাজনীতি, তখন এই ধরনের কথা আসে। যেমন তিনি বলছেন, দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। এই কথাটা যদি তাই হয়, তাহলে কি এটা ইঙ্গিত করে যে তারেক রহমান বা বিএনপি এমন বিরুদ্ধে চলে গেছে যে মানে তাদের আর দেশে থাকা হবে না এবং তাদেরকে পালায় যেতে হবে? বারবার সেই শেখ হাসিনার পথটাকেই ইঙ্গিত করে হুমকি দেয়া হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি নেতারা প্রায় অন্তর্বর্তী সরকারেরও কোনো উপদেষ্টার উদ্দেশ্য বলতেন, বিএনপির উদ্দেশ্য বলেছেন এবং তারপরেও বলেছেন। জামাতের আমির সাধারণত এরকম কড়া ভাষায় বলেননি। তিনি যখন বলছেন, তার মানে তিনিও এখন ওই লাইনেই এগোচ্ছেন, যেটা একেবারে পুরোপুরি বিপরীতমুখী সংঘাতের লাইন। কেন সেটা? একটা ঘটনা হয়তো ডাক্তার শফিকুর রহমানকে প্রভাবিত করেছে। সেটা হচ্ছে হেফাজতের আমিরের সাথে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ, হেফাজতের আমিরকে বুকে জড়িয়ে ধরা। এখানে জামাত হিসাব করছে যে ধর্মীয় রাজনীতিতে যেমন একটা একচেটিয়া আধিপত্য জামাতের, সেই আধিপত্যের জায়গাটা হয়তো এখন ভাঙতে যাচ্ছে সরকার। সেই কারণেই এইটা একটা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া হইতে পারে। এছাড়া এইভাবে কেন কথা হবে? এটা অত্যন্ত মানে নাবালক হিসেবে বিবেচিত। এনসিপি নেতারা বলেছেন, তো সেটা মানুষ সেভাবেই নিয়েছে, সেটা সিরিয়াসলি নেননি। কিন্তু শফিকুর রহমানের বক্তব্যকে নিশ্চয়ই ফেলে দেওয়ার মতন করে কেউ নেবে না। তারপর বলছেন, এই দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না। যুবকেরা প্রতিবাদ করতে শিখেছে, দিল্লির খবরদারি মেনে নেবে না, তো সেটা তো মানছে না। তাই যদি মানতো তাহলে গভর্নমেন্ট বলতো যে শেখ হাসিনা দিল্লিতে কি বলছে না বলছে এটা ভারতেরও যেমন বিষয় না, ভারত সরকার বলেছে আমাদেরও বিষয় না, হালকা করে দিতে পারতো, কিন্তু দেয়নি। দফায় দফায় প্রতিবাদ করেছে। সেই পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ বাদ রাখেন। এবং যেই ভাষায় প্রতিবাদ দেয়া হয়েছে এটা অকল্পনীয়। এবং এর মধ্য দিয়ে তো প্রকাশ পায় যে যেটা প্রচার চালানো হচ্ছিল নির্বাচনের আগে, যে দিল্লিতে দাসখত দিয়ে বিএনপি রাজনীতিতে এসছে, দেশে ফিরছে, সেটা যে ঠিক না সেটা তখনই প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে বিএনপি হা ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। যারা হা প্রচারণা চালিয়ে এখন না বলছে তারাই একদিন এই দেশ থেকে নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই, সামনেও কেউ টিকে থাকতে পারে না। এটা ঠিক জনগণের রায়কে, যেমন এটা তো জামাত নিজেও ভিকটিম, নিজেও দেখেছে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিপক্ষে যাওয়ার পর জামাত নাই হয়ে গেছিল বাংলাদেশের রাজনীতি থেকে। তারপরে এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে পুনর্বাসিত হয়েছে। হয়তো বিএনপি তখন আশা করেছিল যে তারা জাতির কাছে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে আবার রাজনীতি করবে, কিন্তু সেটা করেনি। তারা এখনো পরিষ্কার বলেনি, কিন্তু একটা মুক্তিযুদ্ধ স্বাধীনতা একটা মানে ফ্লেভার তারা সাথে নিয়ে রাখছে। এবং কর্নেল অলিকে রাষ্ট্রপতি করে
তারা সেই জায়গা থেকে একটু সরে আসার চেষ্টা করছে। এখন কথা হলো যে বিএনপি যে বক্তব্য, তারা বলছে যে তারা জুলাই সনদ অর্থাৎ পরিবর্তনের যে অঙ্গীকার, সেই সংস্কারকে ঘিরেই তো জুলাই সনদ, গণভোট, সেগুলি তারা তাদের মতন করে করবে, তার সাথে মিলে যাবে অনেক কিছুই। সেই জন্যই সংবিধান সংশোধন কমিটি। এখন 6 মাস আগেই এখনই কি বলা সম্ভব যে কিছুই করবে না বিএনপি? কিছুই যদি না করতো তাহলে তো এই যেহেতু বিরোধী দল মানছে না, তাহলে সংবিধান সংশোধন কমিটি নাও করতে পারতো। কিন্তু তারা করছে, তারা মনে করছে যে জামাত সমর্থন দিক বা করুক বা না করুক, তারা তাদের অঙ্গীকার পূরণ করবে, কারণ এটা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো, তো সেটা তারা বাস্তবায়ন করবে। ফলে এত বেশি উত্তেজনা, এত বেশি মানে কি এমন ঘটনা ঘটলো, কি এমন পরিস্থিতির দিকে ধাবিত হলো যে একেবারে হার্ড লাইনে কথা বলছেন শফিকুর রহমান। এর অন্তর্নিহিত অন্য কোনো কারণ আছে কিনা, নিশ্চয়ই এটা এখন পর্যালোচনা করা হবে।